আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সিনেট অফ বিডিতে আমাদের আজকের আয়োজন স্কুইড গেমের সিজন 3। পরপর 2টি সিজনের অসাধারণ সাফল্যের পর সিজন 3তে এইবার নিয়ে এসেছে আরো নতুন, আরো লোমহর্ষক কিছু চমক। কি সেই চমকগুলো দেখতে হলে আমাদের ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত। তো কথা না বাড়ায় চলুন শুরু করা যাক আমাদের আজকের এক্সপ্লেনেশন। সিজন 2 এর শেষে আমরা দেখেছিলাম গিহুন কিছু প্লেয়ারকে নিয়ে ফ্রন্টম্যানদের বিরুদ্ধে লড়াই করছিল। সোলজার এবং প্লেয়ারদের মধ্যে অনেক গোলাগুলি হয় আর এতে বহু সোলজার মারাও গিয়েছিল, সাথে অনেকগুলো প্লেয়ারও প্রাণ হারায়। ফাইটের শেষ দিকে প্লেয়ার 388 ম্যাগাজিন নিতে এসেছিল প্লেয়ার রুমে, কিন্তু প্লেয়ার রুমের মধ্যে সে এতটাই ভয় পেয়ে যায় যে সে আর ফিরে যেতে পারে না। অনেকগুলো ম্যাগাজিন সে কালেক্ট করে নেয়, কিন্তু সেগুলো নিয়ে আর বেরোতে পারে না। ভয়ে এক কোণে গিয়ে সে বসে থাকে, আর সেই কারণেই গিহুন সহ বাকিরা সবাই ধরা পড়ে যায় ওদের হাতে। গিহুনের চোখের সামনে তার বন্ধুকে গুলি করে হত্যা করা হয়। তারপর গিহুন সবাইকে সোলজাররা মেরে ফেলে। তখন একজন সোলজার এসে প্লেয়ার 246 কে গুলি করতে বলে। সে কাঁদতে কাঁদতে বলে, আমার একটি ছোট্ট মেয়ে আছে। তখন সেই সোলজার প্লেয়ার 246 কে মাথায় গুলি না করে পাশ দিয়ে গুলি করে। এরপর তার কাছে গিয়ে বলে, বেঁচে থাকতে চাইলে যেন চোখ বন্ধ করে রাখে। প্লেয়ার 246 তো মরেই গেছে, তাই তার শরীর থেকে অর্গানগুলো সংরক্ষণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী কয়েকজন সোলজার মিলে তার দেহ একটি কফিনে করে নিয়ে আসে অপারেশন রুমে। যেই সোলজারটি প্লেয়ারটিকে বাঁচিয়েছিল তার নাম হলো নয়েল। এই নয়েল গেমে যোগ দেওয়ার আগে প্লেয়ারটিকে হসপিটালে তার মেয়ের সাথে দেখেছিল, তাই নয়েল প্লেয়ারটিকে বাঁচানোর চেষ্টা করছিল। নয়েল অর্গান কালেক্ট করা একজন সোলজারকে বলে, আমি তোমাদের সাথে হাত মেলাতে চাই, এজন্য তোমরা এই কাজগুলো কিভাবে করো সেটা আমার জানা খুবই প্রয়োজন, আর এই কারণেই আমি অপারেশন থিয়েটারে থাকতে চাই। তার পরপরই দেখা যায় কয়েকজন সোলজার চলে আসে প্লেয়ার রুমের মধ্যে একটি কফিন হাতে করে। অন্য প্লেয়াররা দেখে হতবাক হয়ে যায় যে এই টাকার কফিন রুমের মধ্যে কেনই বা আনলো। তখন ভয়ে ভয়ে তারা সেটার কাছে যায়। কফিনের ঢাকনা খুলতেই দেখা যায় তার ভেতরে গিহুনকে রাখা হয়েছে, তবে গিহুন তখনও জীবিত, সে এখনো মারা যায়নি। অন্যদিকে পুলিশ অফিসার জুনহো তার টিম নিয়ে এখন পর্যন্ত গেম খেলা সেই দ্বীপের খোঁজ করেই যাচ্ছে। তবে গতকাল রাতে তাদের টিমের ড্রোন অপারেটর কোনো একটা ভাবে গায়েব হয়ে গিয়েছিল, আর ড্রোন অপারেটর ছাড়া তারা কোনোভাবেই দ্বীপের ব্যাপারে জানতে পারবে না। ওরা বুঝতেই পারছিল না ড্রোন অপারেটরের সাথে আসলে কি হয়েছে। তখন পাশ থেকে ক্যাপ্টেন পার্ক বলে ওঠে, হয়তো ড্রোন অপারেটরটা রাতে বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, আর সে এতটাই মাতাল হয়ে গিয়েছিল যে বোট থেকেই পড়ে গেছে। এই অবস্থায় ওরা কি করবে কিছুই বুঝতে পারছিল না। তারপর আবার আরেকজন নতুন ড্রোন অপারেটর আনার জন্য ওরা কিনারার দিকে যাত্রা শুরু করে। সেই বোট থেকে কিছুটা দূরেই ড্রোন অপারেটরকে পানিতে ভেসে থাকতে দেখা যায়। মূলত ক্যাপ্টেন পার্কই তাকে রাতের বেলা আক্রমণ করে পানিতে ফেলে দিয়েছিল, যেটা আগের সিজনেই দেখানো হয়েছিল। এদিকে গিহুনের জ্ঞান ফিরে এলে সে জানতে পারে তার সাথে যারা বিদ্রোহ করেছিল তাদের সবাই মারা পড়েছে, শুধু হিউয়েন জু, ডাইজ এবং সে নিজে বেঁচে আছে। এই কথা শুনে গিহুন খুব ভেঙে পড়ে, মনে মনে ভাবতে থাকে সবই তার জন্যই হয়েছে। সে যদি বিদ্রোহটা না করত তাহলে এখন ওই প্লেয়াররা জীবিত থাকতো। এরপরই প্লেয়ার রুমের মধ্যে চলে আসে এক পিঙ্ক সোলজার। সে বলতে থাকে, গত রাতে যে বিদ্রোহ হয়েছিল সেখানে মারা গেছে 35 জন প্লেয়ার। এখন এই খেলায় আর মাত্র 60 জন প্লেয়ার বাকি আছে, আর সেই অনুযায়ী প্রত্যেকটি প্লেয়ার এখন $550 মিলিয়ন করে পাবে। এইটা শুনে সবাই মনে মনে খুশি হয়, ভাবে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ওরা যদি মারা না যেত তাহলে তার প্রাইজ মানি এতটা বাড়তো না। এরপরেই শুরু হয়ে যায় ভোটিং, যেখানে ঠিক করা হবে যে পরবর্তী গেম খেলা হবে কি না। অন্যদিকে দেখা যায় জুনহোর সাথে থাকা ক্যাপ্টেন পার্ক কল করছে ফ্রন্টম্যানকে। সে বলে, স্যার, আমাদের জন্য একটা দুঃসংবাদ আছে। ওরা নতুন আরেকজন ড্রোন অপারেটর হায়ার করতে যাচ্ছে, যাতে আইল্যান্ড খুঁজে বের করতে পারে। ওদের মূল উদ্দেশ্য আপনার কাছে পৌঁছানো। তখন ফ্রন্টম্যান বলে, যেভাবেই হোক ওরা যেন এই আইল্যান্ড কোনোভাবেই খুঁজে না পায়। যতক্ষণ না গেম শেষ হচ্ছে ততক্ষণ যেন কেউ এর আশেপাশেও আসতে না পারে। আর এটার দায়িত্ব তোমার, পার্ক। আর যদি এমন কিছু ঘটে আর তুমি দেখো যে তুমি কন্ট্রোল করতে পারছো না, তখন ওখানে থাকা সবাইকে খুন করে ফেলবে। সেই বোটে থাকা পুলিশ অফিসার জুনহো কিন্তু এই ফ্রন্টম্যানের ছোট ভাই। যদিও সে তার ভাই, তবুও কোনো উপায় নেই, কারণ এই গেম যদি ডিসকভার হয়ে যায় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তাই আউট অফ কন্ট্রোল হলে সবাইকে মেরে ফেলতে আদেশ দেয় ফ্রন্টম্যান। এদিকে প্লেয়ার রুমের মধ্যে চলছিল ভোটিং, যেখানে ঠিক হবে পরের গেমটা খেলা হবে কিনা। কিছুক্ষণের মধ্যেই ভোটিং শেষ হয় আর জিতে যায় টিম ও। তার মানে আগামীকাল সকালবেলায় নেক্সট গেম খেলা হবে। অন্যদিকে দেখা যায় নয়েল প্ল্যান অনুযায়ী চলে আসে অপারেশন থিয়েটারে সেই সোলজারদের সাথে। কিছুক্ষণ তাদের সাথে কথাবার্তা বলার পর নয়েল ওদের টাস্ক গেইন করে ফেলে। এরপর যখনই ডাক্তার ওর অর্গান বের করার জন্য ওর পেটে ছুরি বসাতে যাবে, ঠিক তখনই নয়েল সেখানে থাকা বাকিদের ওপর আক্রমণ করে বসে। চোখের পলকেই সেখানে থাকা সব সোলজারকে সে মেরে ফেলে, তবে ছেড়ে দেয় ডাক্তারকে আর তাকে বলে,
প্লেয়ার 246কে বাঁচিয়ে দিন। যদি এটা করতে পারেন তাহলে আপনাকে বাঁচিয়ে রাখবো, আর যদি না পারেন তাহলে আপনাকেও মরতে হবে। প্লেয়ার রুমের মধ্যে খাবার দেওয়ার পরে প্লেয়ার 149 আর তার ছেলে প্লেয়ার 7 চলে আসে গিহুনকে সান্ত্বনা দিতে। তখন প্লেয়ার 7 বলে ওঠে সবকিছুই হয়েছে ডাইহুর জন্য, কারণ ডাইহু ম্যাগাজিন নিতে আসার পরে ভয় পেয়ে লবির এক কোণে বসেছিল। সে যদি ঠিক সময়ে ম্যাগাজিনগুলো দিত তাহলে হয়তো আমরা জিতে যেতাম। এই কথা শুনে গিহুন ভাবতে থাকে কথাটা তো সত্যি, ওদেরকে হার মানতে হয়েছে কারণ ওদের কাছে ম্যাগাজিন ছিল। এই পর্যায়ে তিনি ডাইহুর উপর অনেক রেগে যান, ভাবতে থাকেন ডাইহুর জন্যই সবাই মারা গেছে, আর তার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকেন। অন্যদিকে সেই বোটে চলে আসে উসুক। সে জুনহোর সাথে দেখা করার জন্যই আসে, আর কিছুক্ষণ কথাবার্তার পর সে বলে ওঠে আমার সন্দেহ হচ্ছে ক্যাপ্টেন পার্কের উপর, কারণ যেদিন রাতে ড্রোন অপারেটর গায়েব হয়ে গিয়েছিল সেই রাতে আমি পানিতে কিছু একটা পড়ার আওয়াজ শুনতে পেয়েছিলাম, আর যখন সেটা দেখার জন্য বাইরে যাই তখন ক্যাপ্টেন পার্ককে সেখানে দেখি। তার হাতে একটা স্ক্রু ড্রাইভারও ছিল, তাই মনে হচ্ছিল ক্যাপ্টেন পার্ক ড্রোন অপারেটরকে মেরে পানিতে ফেলে দিয়েছে। তবে জুনহো উসুকের কথায় বিশ্বাস করে না, কারণ একদিন ক্যাপ্টেন পার্ক তার জীবন বাঁচিয়েছিলেন। তাই তিনি বললেন ক্যাপ্টেন পার্ক কেন ড্রোন অপারেটরকে মারবে, এইখানে তার কি স্বার্থ আছে। আর আজ থেকে এই বোটে কোনো রকমের ড্রিঙ্কস করাই চলবে না, সবার মদ খাওয়া বন্ধ। এদিকে পরদিন সকালে আবার গেম শুরু হয়। সবাই লাইন ধরে গেমের দিকে চলে আসে, যেখানে একটি বড় কাচের বলের মধ্যে সবার জন্য লাল এবং নীল দুটি করে বল রাখা ছিল। সেখান থেকে সবাইকে একটি করে বল নিতে বলা হয়, আর একজন একজন করে গিয়ে মেশিনটি স্পিন করলে একটি করে বল বেরিয়ে আসে। প্রত্যেক প্লেয়ার তেমন করেই বল নিল, কেউ পেল লাল বল আর কেউ পেল নীল। সেই কাচের বাক্সের মধ্যে সমান সংখ্যক লাল এবং নীল বলই রাখা হয়েছিল। এইভাবে প্লেয়াররা দুইটি দলে ভাগ হয়ে যান। সবার নেওয়া হয়ে গেলে গিহুনের জন্য কেবল একটি লাল বল পড়ে থাকে। গিহুন সেটাই তুলে নেয়। এরপর একপাশে লাল প্লেয়াররা আর অন্যদিকে নীল বলের প্লেয়াররা দাঁড়ায়, তাদেরকে সেই রঙেরই জার্সি দেয়া। এরপরেই নীল প্লেয়ারদেরকে একটি করে বাক্স দেয়া হয় যার মধ্যে থাকে একটি করে চাবি, আর লালদেরকেও একটি বাক্স দেয়া হয় যার মধ্যে থাকে একটি করে ছুরি। এরপর ম্যানেজার এই খেলার নিয়মগুলো জানিয়ে দেয়। এই খেলার নাম হাইড অ্যান্ড সিক। ম্যানেজার বলে নীল প্লেয়ারদের কাজ হবে সেই গোলকধাঁধার মতো জায়গায় গিয়ে লুকানো। তাদের কাছে চাবি রয়েছে, সেটা দিয়ে তারা গোলকধাঁধায় থাকা দরজাগুলো খুলতে পারবে এবং সেভাবেই লুকিয়ে লুকিয়ে নিজেদের জীবন বাঁচাতে পারবে। তবে যদি তারা এক্সিট খুঁজে বের করতে পারে তাহলে তারা ম্যাচ জিতে যাবে। আর লাল প্লেয়ারদের কাজ হবে নীল প্লেয়ারদেরকে খুঁজে বের করে হত্যা করা। কোনো লাল প্লেয়ার যদি একজন নীল প্লেয়ারকেও না মারতে পারে তাহলে সে ফেল বলে গণ্য হবে এবং তাকেও হত্যা করা হবে। এর মানে বুঝতেই পারছেন এটিও একটি মৃত্যু খেলা, বাঁচতে হলে মারতে হবে। এই কথা শোনার পরপরই সেখানে থাকা সকল প্লেয়ারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন ম্যানেজার বলে তোমরা যদি কেউ টিম পরিবর্তন করতে চাও এখনই সময়। গেম শুরু হয়ে গেলে আর কেউ টিম পরিবর্তন করতে পারবে না, তবে শর্ত হলো আপনার বিপরীত দলের কেউ যদি আপনার সাথে টিম পরিবর্তন করতে সম্মত হয় তাহলেই কেবল এটা সম্ভব। অন্যদিকে দেখা যায় জুনহোরা চলে এসেছে পাশের এক শহরে। সেখানে গিয়ে তারা একজন নতুন ড্রোন অপারেটর হায়ার করে। এরপর আবারও বেরিয়ে পড়ে সেই আইল্যান্ডের খোঁজে। তবে উসুক তখনও বোটে ফেরেনি। উসুক তখন জুনহোকে কল দিয়ে বলে আমার সন্দেহ কখনো ভুল হয় না, আমার মনে হচ্ছে ক্যাপ্টেন পার্ক কোনো না কোনো ঝামেলা করছে, এই জন্যই আমি বোটে ফিরে না এসে এখান থেকেই তদন্ত করব। যদি কিছু পাই আপনাকে অবশ্যই জানাবো। তার সাথে কথা শেষ করে জুনহো আবার তার টিম নিয়ে রওনা হয় আইল্যান্ড খুঁজতে, আর উসুক স্থানীয় এক লোককে নিয়ে ক্যাপ্টেন পার্কের সম্পর্কে খোঁজখবর করতে বেরিয়ে পড়ে। এদিকে গেম এরিনায় প্লেয়াররা টিম এক্সচেঞ্জের জন্য একে অপরকে খুঁজতে থাকে। মিয়ুঙ্গি তার এক সময়ের প্রেমিক জুনহোর কাছে গিয়ে বলে তুমি নীল ড্রেসটা নাও আর আমাকে লাল ড্রেসটা দাও। তুমি প্রেগনেন্ট, তুমি তো আর কাউকে হত্যা করতে পারবে না, এটা আমি খুব ভালো করেই জানি। আমি একজনকে মেরে তোমার খোঁজে চলে আসবো এবং তোমাকে এবং আমার বাচ্চাকে আমি সুরক্ষিত রাখবো। অন্যদিকে প্লেয়ার 7 তার মায়ের সাথে কথা বলে এবার আর আমাদের একসাথে খেলা হবে না মা, একসাথে খেললে আমাদের দুজনকেই মরতে হবে। এখানে প্রত্যেকেই নিজের প্রাণ বাঁচানোর জন্য অন্য কাউকে মেরে ফেলতেও দ্বিধা করবে না। তাই প্লেয়ার 7 তার মায়ের সাথে জার্সি পরিবর্তন করে লাল টিমে চলে আসে, যেন তার মা অন্য কোনো লাল প্লেয়ারের হাতে মারা না যায়। ডাইহু পড়েছিল নীল টিমে, তার মানে তাকে লুকিয়ে থাকতে হবে, আর সে লাল টিমের কারোর সাথে এক্সচেঞ্জ করতে চাইছিল, কিন্তু কেউই রাজি হচ্ছিল না। এই সময় গিহুন ডাইহুর দিকে রাগি চোখে তাকিয়েছিল। ঠিক তখনই সেখানে চলে আসে ডাইহু এবং গিহুনের উপর প্রচন্ড রাগ দেখায়। সে বলে সেদিন যা হয়েছিল তার জন্য পুরোপুরি আমি দায়ী নই। যেভাবেই হোক সেদিন আমরা জিততে পারতাম না। আমি যা করেছি তাতে আমার কোনো ভুল হয়নি, আর সেদিন সোলজারদের মারার দায়িত্ব ছিল তোমার, তাই যারা মারা গেছে তারা তোমার জন্যই মারা গেছে, আমার জন্য নয়। কিছুক্ষণের মধ্যেই গেম শুরু হয়ে গেল। নীল প্লেয়াররা গোলক ধাঁধাটার মধ্যে চলে গেল, আর 2 মিনিট সময় দেয়া হলো ওদেরকে লুকানোর জন্য। পুরো গেমের সময় 30 মিনিট।
এই সময়ের মধ্যেই ওদেরকে লাল দলের প্লেয়ারদের হাত থেকে বাঁচতে হবে অথবা এক্সিট খুঁজে বের করতে হবে। আর লাল প্লেয়ারদেরকে অবশ্যই এই সময়ের মধ্যে অন্তত একজন নীল প্লেয়ারকে মারতে হবে, না হলে ওদেরকেই মরতে হবে। নীল প্লেয়াররা দ্রুত লুকিয়ে পড়ল। এদিকে লাল মিয়ঙ্গি গেল প্লেয়ার 333 এর কাছে, বলল চলো আমরা মিলে নীল প্লেয়ারদের খুঁজে বের করে মেরে ফেলি, দুজনেই সহজে জিতব। প্রথমে একটু ভাবে মিয়ঙ্গি, এরপর সে রাজি হয়ে যায়। অন্যদিকে জুনের অবস্থা খুব খারাপ, তার সন্তান জন্ম নেওয়ার সময় চলে এসেছে। প্লেয়ার 149 ওকে সাহায্য করতে এলো। এরপর হিউনজু তাদের সাথে যোগ দিল। তারা তিনজন একসাথে একটা নিরাপদ জায়গায় খুঁজতে থাকে। 2 মিনিট শেষ হতেই লাল প্লেয়াররা গোলক ধাঁধার ভেতরে ঢুকতে শুরু করলো। গিহুন বলতে লাগলো, সবকিছু তোর জন্য হয়েছে ডাইহো, তুই আসল কালপ্রিট, তোর জন্যই ওরা সবাই মারা গেছে। তাই গিহুন ঠিক করলো সে ডাইহোকেই মারবে। ভেতরে তখন শুরু হয়ে গেল নীলদের বাঁচার আর লালদের খুঁজে মারার খেলা, কারণ লালেরা জানে যদি কাউকে না মারে তাহলে ওদেরকেই মরতে হবে। হিয়ঞ্জু লক্ষ্য করলো দরজাগুলো খুলতে 3 ধরনের চাবি লাগে, গোল, চতুর্ভুজ আর ত্রিভুজ। ভাগ্যক্রমে ওদের 3 জনের কাছেই 3 ধরনের চাবি ছিল, তাই বাকি 2 জন চাবিগুলো হিয়ঞ্জুকে দিল যাতে সে দরজা খুলতে পারে। এদিকে প্লেয়ার 333 আর 124 মিলে একজন নীল প্লেয়ারকে ধরে ফেলে। তারা সিদ্ধান্ত নেয় তারা ওই লোককে একসাথে মারবে, তাহলে দুজনেই হাফ কিল করে পাবে। অন্যদিকে জুন পালাতে গিয়ে পড়ে যায় আর পায়ে আঘাত পায়। গর্ভবতী হওয়ায় তার অবস্থা আরো খারাপ হয়। তখন একজন লাল প্লেয়ার এসে বলে, আমি শুধু ওকে মেরে চলে যাব, প্লিজ সহযোগিতা করো। কিন্তু হিয়ঞ্জু রাজি হলো না, সে জুনিকে কথা দিয়েছিল তাকে বাঁচিয়ে রাখবে। তখন লাল প্লেয়ার আক্রমণ করলো আর বাধ্য হয়ে হিয়ঞ্জু তার সাথে লড়াই করতে শুরু করে এবং শেষমেশ তাকে মেরে ফেলে। ছুরিটা সে তার নিজের কাছেই রেখে দেয়। ওরা আবার 3 জন একসাথে এগোতে থাকে। এদিকে প্লেয়ার 333 আর 124 মিলে আরো একজনকে মারল। এতে তাদের কিল পূর্ণ হলো আর ওদের পাস ঘোষণা করা হলো। তবে 124 বলল, আমরা এখানেই থামবো কেন? নিয়মে তো বলা নেই যে একজনকে মেরেই থামতে হবে, আমরা যতজনকে খুশি ততজনকেই তো মারতে পারি। ওরা ডিসাইড করলো সামনে যতজন নীল প্লেয়ার তারা পাবে তাদের সবাইকে তারা মেরে ফেলবে। এতে নীলদের সংখ্যা কমে যাবে আর লালরা কাউকেই খুঁজে পাবে না, ফলে ওরাও মরবে আর ওদের জন্য জেতা সহজ হবে। তবে প্লেয়ার 333 তার প্রেমিকা জুনহিকে খুঁজতে শুরু করে। সে কথা দিয়েছিল সে তাকে রক্ষা করবে। জুনহির বাচ্চা জন্মের সময় চলে এসেছে। ওদের দল থেকে তাকে এক রুমে নিয়ে যাওয়া হয় আর প্লেয়ার 149 ডেলিভারির চেষ্টা করছিল আর হিয়ঞ্জু তাকে পাহারা দিতে থাকে। অন্যদিকে প্লেয়ার 44 4জনকে নিয়ে এক্সিটের পথ খুঁজতে থাকে আর বলে, আমার মধ্যে আধ্যাত্মিক শক্তি আছে। প্লেয়ার 44 বলে, আমি তোমাদের সৃষ্টিকর্তার ইশারায় এক্সিটের কাছে নিয়ে যাব, তোমরা আমাকে অনুসরণ করো। 4 জন প্লেয়ার তখন বোকার মতো ওর কথা বিশ্বাস করে পেছন পেছন হাঁটতে শুরু করলো। কিছু দূর এগিয়ে প্লেয়ার 44 একটি দরজার সামনে দাঁড়িয়ে বলল, এই দরজার ওপারেই কিন্তু এক্সিট। সে দরজা খুলে ঢুকে পড়ল। তারপর ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিয়ে হঠাৎ দৌড়াতে শুরু করলো। বাইরে দাঁড়িয়ে থাকা 4 জন কিছুই বুঝে উঠতে পারছিল না আর হঠাৎই দরজাটা আবার খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলো প্লেয়ার 333 আর 124। তার আচমকা 2 জনকে মেরে ফেললো আর দ্রুত সেখান থেকে পালিয়েও গেল। প্লেয়ার 44 পালাতে পালাতে হঠাৎ গিহুনের সামনে পড়ল। গিহুন ওর দিকে ধীরে ধীরে এগুতে শুরু করতেই প্লেয়ার 44 ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি যখন পালাচ্ছিলাম তখন ডাইহোকে দেখেছিলাম, ও পায়ে আঘাত পেয়েছে, ও যেদিকে গেছে সেদিকে রক্তের দাগও আছে। গিহুন এবার ওকে ছেড়ে দিয়ে সেই দিকেই রওনা হয়। এইদিকে জুনহো ততক্ষণ একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। বাচ্চাটা কাঁদতে শুরু করতেই হঠাৎ একটি লাল প্লেয়ার সেখানে চলে আসে। সে সাথে সাথে হিয়ঞ্জুর উপর আক্রমণ চালায়। শুরু হয় তীব্র লড়াই। এক পর্যায়ে লাল প্লেয়ার হিয়ঞ্জুর পায়ে ছুরি ঢুকিয়ে দেয়। তবুও হিয়ঞ্জু সহজে হার মানার পাত্র নয়। অনেকক্ষণ লড়াইয়ের পর সে সেই লাল প্লেয়ারকে মেরে ফেলতে সক্ষম হয়। ওরা লড়াই করতে করতে একটা রুমে ঢুকে গিয়েছিল। সেখানে দেখা গেল এক্সিট। এক্সিট দেখে হিয়ঞ্জু আনন্দে বলে উঠল, আমি এক্সিট পেয়ে গেছি, এখন আমরা এখান থেকে বাঁচবই। কিন্তু ঠিক তখনই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। পেছন থেকে হঠাৎ কেউ এসে হিয়ঞ্জুর পেটে ছুরি ঢুকিয়ে দিল। আর সে আর কেউ নয়, প্লেয়ার 333, যার জন্য হিয়ঞ্জু এতক্ষণ তার প্রেমিকা জুনি আর নবজাতককে বাঁচিয়ে রেখেছিল। সেই 333 তাকে হত্যা করলো। প্লেয়ার 333 জুনি ও বাচ্চাটিকে রুমে ফেলে দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে বেরিয়ে এলো। 124কে বলল, ভেতরে আর কেউ নেই। অল্পক্ষণ পরেই হিয়ঞ্জু মারা গেল। জুনি ও তার নবজাতক কাঁদতে কাঁদতে ওর নিথর দেহকে জড়িয়ে ধরল। এতদিন হিয়ঞ্জুর জন্যই তারা বেঁচে ছিল। সে এক্সিটও খুঁজে পেয়েছিল আর সবকিছুই যেন শেষ হয়ে গেল এক নিমিষে। অন্যদিকে গিহুন রক্তের দাগ ধরে ধরে এগোতে এগোতে এক সময় ডাইহুর কাছে গিয়ে পৌঁছালো। ডাইহু দরজার পেছনে লুকিয়েছিল। গিহুনকে দেখে সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মেরিনের ট্যাটুটা ভুয়া, আমি কখনো মেরিনে ছিলাম না।
তোমার সাথে থাকার জন্য, নিজেকে স্ট্রং দেখানোর জন্য এগুলা করেছি। শেষ মুহূর্তে যখন ম্যাগাজিন আনতে গিয়েছিলাম তখন ভয়ে আমার পা আর চলেনি। বিশ্বাস করো, আমিও কষ্ট পাচ্ছি। কিন্তু গিহুন কিছুই শুনছিল না। ডাইহু এবার কাঁদতে কাঁদতে ওর গলায় ঝাঁপিয়ে পড়ে বলল, সবকিছু তোর জন্যই হয়েছে। তখন হঠাৎ পকেট থেকে লুকিয়ে রাখা ছুরি বের করে গিহুনের পায়ে সে আঘাত করে। এরপর শুরু হলো তুমুল লড়াই। একসময় গিহুন ডাইহুর গলা চেপে ধরে বলল, বিদ্রোহে যারা মারা গিয়েছিল সব তোরই জন্য মরেছে, সব তোর দোষ। বলতে বলতে সে ডাইহুর গলা এমন ভাবে চেপে ধরল যে ডাইহু আর নিঃশ্বাস নিতে পারছিল না। শেষে ডাইহু মারা যায়। অন্যদিকে প্লেয়ার 44 দৌড়াতে দৌড়াতে গিয়ে পড়ল প্লেয়ার 125 মানে মেনসোর সামনে। বাঁচার জন্য প্লেয়ার 44 মেনসোর কাছে আধ্যাত্মিক কথা বলা শুরু করলো, কিন্তু মেনসো তখন অনেক নেশাগ্রস্ত ছিল। সে ভেবে নিল এইটা সেই প্লেয়ার 124 যে তাকে আগেও বহুবার বুলি করেছিল। তাই ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে সে প্লেয়ার 44কেও মেরে ফেলল। অন্যদিকে জুনি আর প্লেয়ার 149 এক্সিটের দরজাটা খুলে বাইরে বেরিয়ে যেতে চাচ্ছিল। ঠিক তখনই সেখানে এসে হাজির হলো একজন লাল প্লেয়ার, আর সে আর কেউ নয়, প্লেয়ার 149 এর ছেলেই প্লেয়ার 7। সে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি এখনো কাউকে মারতে পারিনি, কাউকে না কাউকে মারতেই হবে, তাই আমাকে জুনিকে মারতে দাও। তার মা কাঁদতে কাঁদতে বলল, না বাবা, আমাকে মার, আমার জীবন প্রায় শেষের দিকে, কিন্তু জুনির জীবনটা এখন সবে শুরু। সে সদ্য সন্তান জন্ম দিয়েছে, আমাকে মেরে তুই এই গেম পাস কর। কিন্তু ছেলেটা কিছুতেই তার মাকে মারতে পারল না। বাধ্য হয়ে সে জুনিকেই মারতে ছুরি নিয়ে এগিয়ে গেল, আর ঠিক তখনই তার মা পেছন থেকে তার পিঠে ছুরি ঢুকিয়ে দিল। মা ছেলে দুজনই পড়ে গেল মাটিতে। আর এইদিকে গেমের নির্দিষ্ট 30 মিনিট সময়ও শেষ হয়ে গেল। যেহেতু প্লেয়ার 7 কোনো নীল প্লেয়ারকে হত্যা করতে পারেনি, তাই সোলজাররা এসে তাকে গুলি করে হত্যা করে। অন্যদিকে গিহুন একা বসে চুপচাপ ভাবতে থাকে, যা হয়েছে সব তো আমার জন্যই হয়েছে। যদিও আমি ডাইহুকে মেরেছি, কিন্তু পুরো দায়িত্ব আসলে আমারই। হয়তো নিজের অপরাধ বোধ কমাতে, নিজের উপর নিজের ঘৃণা কমাতে আমি ডাইহুকে এত ঘৃণা করতাম, কিন্তু আমার মন জানে যে আসল কালপিটটা কে। আমার বন্ধু সহ বাকি 35 জন প্লেয়ার আমার জন্যই মরেছে। এইসব ভেবে ভেবে গিহুন খুব অনুতপ্ত হয়ে পড়ে। এক সময় নিজের গলাতেই নিজে ছুরি বসিয়ে আত্মহত্যা করতে যায়, কিন্তু ঠিক তখনই হঠাৎ সেখানে চলে আসে পিঙ্ক সোলজাররা। তারা কোনোভাবেই গিহুনকে মরতে দেবে না। সাথে সাথে তার মাথায় আঘাত করে গিহুনকে তারা সেন্সলেস করে ফেলে। এরপর আরো কয়েকজন সোলজার এসে এলিমিনেটেড হওয়া প্লেয়ারদের মারতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল এরা আসলে ভিআইপি। ওরা গেম দেখতে এসে মজা পেয়েছে, যা জীবনে আগে কখনো পায়নি। এবার নিজেরাই খেলায় নামতে চায়। অল্পক্ষণ পর জিতে যাওয়া বাকি প্লেয়ারগুলো আবার প্লেয়ার রুমে ফিরে আসে। অন্যদিকে নয়েল প্লেয়ার 246 কে একটা পিঙ্ক ড্রেস পরিয়ে দেয় এবং ওরা দুজনেই অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যায়। 246 বিস্মিত হয়ে বলে, তুমি কেন আমাকে বাঁচাচ্ছ? নয়েল কিছুই বলে না, কেবল মুখ গম্ভীর করে বলে, তোমার যদি বাঁচতে ইচ্ছে থাকে তাহলে আমি যা যা বলবো সেটাই করো। কিছুক্ষণ পর প্লেয়ার রুমের মধ্যে এসে ঢোকে পিঙ্ক সোলজাররা। তাদের ম্যানেজার সেখানে দাঁড়িয়ে বলল, 4 নম্বর গেমে মোট 35 জন মারা গেছে, এখন এই রুমে আর মাত্র 25 জন প্লেয়ার বাকি। এই জন্য প্রাইজ মানি বেড়ে হয়েছে 43.1 বিলিয়ন। যদি তোমরা এখনই গেম বন্ধ করে দাও তাহলে তোমরা প্রত্যেকে পাবে 1.7 বিলিয়ন করে। তবে পরবর্তী গেম খেলা হবে কিনা সেটা তোমাদের ভোটের উপর নির্ভর করবে। অন্যদিকে দেখা যায় উসুক কল করেছে জুনহোকে। আমি ক্যাপ্টেন পার্কের ব্যাপারে অনেক খোঁজ নিয়েছি। সে যেই ঠিকানা দিয়েছিল সেখানে কেউই তাকে চেনে না, মানে সে যা যা বলেছে সবকিছু মিথ্যা। এই জন্য তুমি ওর উপর কড়া নজর রাখো। আমি এদিকে আরেকটু খোঁজ নেই, দেখি কিছু পাই কিনা। এইদিকে প্লেয়ার লবির মধ্যে শুরু হয়ে গেছে ভোটিং। কেউ ভোট দিচ্ছে এক্সে তো কেউ ওয়ে। কিছুক্ষণের মধ্যেই ভোটিং শেষ হয়। দেখা যায় 25 জনের মধ্যে 16 জন নেক্সট গেম খেলতে চায়। ম্যানেজার ঘোষণা দিল, তাহলে ঠিক আছে, আগামীকাল সকালেই পরবর্তী গেম শুরু হবে। উপরে ভিআইপিরা তখন প্লেয়ারদেরকে নিয়ে হেসে হেসে বলা বলি করছে, খেলা দেখে যেমন মজা পাই, খেললে তো তার থেকেও বেশি মজা। আসলে প্র্যাকটিক্যাল সবসময় বেশি উত্তেজনাপূর্ণ। অন্যদিকে চিফকে কল করে কেউ জানালো যে অপারেশন থিয়েটারে সবাইকে মেরে ফেলা হয়েছে। নাম্বার 16 সেখানে উপস্থিত ছিল না। মনে হয় সেই ডাক্তারই সবাইকে মেরেছে। আসলে নয়েল তখন সেই ডাক্তারটিকে মেরে তার পোশাক প্লেয়ার 246 কে পরিয়ে দিয়েছিল, আর আসল সোলজার 16 এর ড্রেস পরিয়েছিল আসল প্লেয়ারকে। নয়েল এরপর তাদেরকে চাবি দিয়ে বলল, ওখানে গিয়ে তোমরা বিশ্রাম করো, তবে সাবধানে থেকো। রুমের মধ্যে সিসিটিভি ক্যামেরা আছে। প্লেয়ার সেই রুমে চলে গেল। ঠিক তখনই চিফ চলে আসে অপারেশন রুমে আর জানতে পারে সোলজার 16 তার রুমে এসেছিল, মানে কিছু একটা তো গোলমাল আছেই। অন্যদিকে জুনহো বোট নিয়ে ঘুরতে ঘুরতে ড্রোনের সাহায্যে একটি আইল্যান্ড খুঁজে পেল। তার মনে পড়ে গেল এইটাই তো সেই আইল্যান্ড যেটাতে আমি এসেছিলাম। সে সাথে সাথে ক্যাপ্টেন পার্ককে বলে, আইল্যান্ডের কাছে আমাকে নিয়ে চলো। চিফ তখন অন্য সোলজারদেরকে বলছে, যখন লাইট অফ হবে তখন সোলজার 16 কে আমার কাছে নিয়ে আসবে, সাথে নাম্বার 11 কোথায় আছে সেটাও বলবে। ঠিক তখনই নয়েল পেছন থেকে বন্দুক তাক করে চিফের দিকে। চিফ ভয়ে কাঁপতে কাঁপতে বলে, তুমি কি চাও? নয়েল গম্ভীর কণ্ঠে বলে, তেমন কিছু না, শুধু আগামীকাল আমাকে আর নাম্বার 16 কে এই আইল্যান্ড থেকে চলে যেতে দিন।
দিতে হবে। চিফ কিছুক্ষণ থমকে থেকে শেষে রাজি হয়ে যায়। অন্যদিকে জুনহো তখন আইল্যান্ডে এসে সম্পূর্ণ বুঝে গেল যে এইটাই সেই ভয়ানক জায়গা, এইখানেই সে সেই গেমটা দেখেছিল। আর পালানোর সময় ফ্রন্টম্যান মানে তার ভাই তাকে গুলি করে ফেলে দিয়েছিল পানির মধ্যে। তবে আজকে সন্ধ্যা নেমে এসেছে, এর জন্য ওদেরকে ফিরে যেতে হবে। আগামীকালকে সকাল সকাল ওরা চলে আসবে এই আইল্যান্ডে এবং খোঁজ করবে যে গেমের আইল্যান্ডটা ঠিক কোন জায়গায়। এদিকে দেখা যায় লবিতে রাতের বেলা প্লেয়ার 149 চলে আসে গিহুনের কাছে। সে বলে সেদিন যা কিছু হয়েছিল তার জন্য তুমি দায়ী নও, আসলে সবকিছু হয় পরিস্থিতির জন্য। তুমি তো ওখানে থাকা সকল প্লেয়ারকেই বাঁচাতে চেয়েছিলে, কিন্তু সবসময় তো আর প্ল্যান মোতাবেক কাজ হয় না। আজকে যেমন আমার নিজের হাতে আমার নিজের ছেলেকেই মারতে হয়েছে। উনার মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় গিহুন। তখন প্লেয়ার 149 বারবার বলছিল যে আর যাই হোক তুমি জুনো আর তার বাচ্চাকে এখান থেকে বের করো। অনেক কান্নাকাটি এবং কাকুতি মিনতি করে, কিন্তু সে কেন এত কাকুতি মিনতি করছে এটা কিছুতে বুঝে উঠতে পারে না গিহুন। পরদিন সকালবেলাতেই দেখা যায় সোলজাররা লবিতে একটা কফিন নিয়ে আসে। আসলে যদি কেউ মারা যায় তাহলে এই কফিনগুলো নিয়ে আসা হয়। তখন দেখা যায় প্লেয়ার 149 রাতের বেলাতে নিজে নিজেই মারা গেছে। এই ব্যাপারটা দেখে অনেক কষ্ট পায় গিহুন, আর জুনহি তো একদম কান্নায় ভেঙে পড়ে। একজন প্লেয়ার মারা যাওয়াতে গেম প্রাইজ আরো বেড়ে যায়, আর প্রত্যেকটা প্লেয়ার এখন 1.8 বিলিয়ন করে পাবে। অন্যদিকে দেখা যায় একজন সোলজার চলে আসে অপারেশন রুমে। তারপর সে টেবিলের উপরে থাকা বডিটাকে স্ক্যান করে, দেখতে পায় এটা আসলে সোলজার নাম্বার 16, মানে ওই ডাক্তারটা। তার মানে এখন যেই সোলজার 6 এর ড্রেস পরে আছে সে অন্য কেউ, আর নাম্বার 11 তাকে বাঁচাতে চায়। তখনই সোলজারটা কল করে চিফকে সবকিছু জানিয়ে দেয়। অন্যদিকে উসব ক্যাপ্টেন পার্কের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য তার বাড়িতে যায়। সেখানে সে দেওয়ালের মধ্যে কিছু ছবি দেখতে পায়, আর ক্যাপ্টেন পার্কের সাথে আগের সেলসম্যানের একটা ছবিও সে দেখতে পায়। এটা দেখেই সে বুঝে যায় যে এই গেমের সাথে কোনো না কোনো সম্পর্ক তো ক্যাপ্টেন পার্কের আছেই। ঠিক তখনই সেখানে চলে আসে একটা কুকুর এবং উসকের ওপর অ্যাটাক করে বসে। সাথে সাথে উসক গুলি করে মেরে ফেলে সেই কুকুরটাকে। তারপর যখন সে খোঁজাখুঁজি করতে করতে দেখতে পায় একটা জায়গায় অনেকগুলো টাকা, সাথে একটা ব্যাগের মধ্যে দেখতে পায় সেই পিঙ্ক কালারের সোলজারের ড্রেস, আর একটা মাস্কও আছে সেখানে। ঠিক তখনই সেখানে চলে আসে পুলিশ। মূলত এই বাড়ির প্রতিবেশীরা ধারণা করছিল যে হয়তোবা সে এই বাড়িতে চুরি করতে এসেছে, তাই তারা পুলিশকে কল করেছিল, আর সাথে সাথেই পুলিশ এসে উসককে গ্রেফতার করে সেখান থেকে নিয়ে যায়। এইদিকে পরদিন সকালবেলাতে শুরু হয়ে যায় পরবর্তী গেম। তারা এক একজন এক এক প্লেয়ারের উপর বাজি লাগায়, আর সেখানে থাকা এক ভিআইপি বলতে থাকে আমি নেশার ঘরে ভুলে জুনির উপরে বাজি লাগিয়ে ফেলেছিলাম, এখন তো মনে হচ্ছে যে আমার পুরো টাকাটাই জলে পড়লো। তারপরই হোস্ট রিভিল করে যে নেক্সট গেম কি। এটা ছিল একটি স্কিপিং গেম। ভিআইপি 3 যে জুনির উপর বাজি লাগিয়েছিল সে বলে জুনি তো এখন হারতেই পারছে না, সে এই গেমে তাহলে কিভাবে জিততে পারবে, আমার টাকাটা শুধু শুধুই নষ্ট হয়ে গেল। তখন পাশ থেকে অন্য একজন ভিআইপি বলে ওঠে আমার কাছে একটা বুদ্ধি আছে, ওর যে বাচ্চা হয়েছে তাকেও কিন্তু আমরা এই খেলার অংশ হিসেবে মনে করতে পারি, আর বাচ্চাটাকে এই গেমে জিততে হবে। যদি সে জিততে না পারে তাহলে তাকেও মরতে হবে। আর একজন মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে, তাই জুন হয়তোবা তার সন্তানকে বাঁচানোর জন্য জিতে যাবে এই গেম। প্লেয়াররা যখন গেমে এসে পৌঁছে তখন বুঝতে পারে এইটা আসলে মৃত্যুর কুয়া। এই ব্রিজটা এতটাই উঁচু ছিল যে এখান থেকে পড়ে গেলে কারো বাঁচার আর কোনো আশা নেই। সেই ব্রিজটার দুই পাশে ছিল দুইটা দল, আর তাদের হাতে ছিল বিশাল আকারের একটা দড়ি। কিছুক্ষণের মধ্যেই ওদের মধ্যে থাকা সেই দড়িটা ঘুরতে শুরু করে। এই গেমের রুলস হচ্ছে প্লেয়ারদেরকে এই চিকন ব্রিজটার উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যেতে হবে যেন দড়ির আঘাত তাদের গায়ে না লাগে, আর তাদের শরীর যদি দড়ির সাথে লেগে যায় তাহলে তারা নিচে পড়ে মারা যাবে। জুনির পায়ের অবস্থা আস্তে আস্তে আরো খারাপের দিকে যেতে থাকে। তখন গিহুন বলে বাচ্চাটাকে এই পাশেই রেখে আমরা গেমটা শেষ করে আসবো, জিতে যাওয়ার পরে আবারও ফিরে এসে ওকে নিয়ে যাবো। ওরা বাচ্চাটাকে সেখানে রেখে খেলতে যাবে। ঠিক এই সময় সেখানে চলে আসে একজন সোলজার। সে বলে খেলার সময় শেষ হওয়ার পরে এই পাশে যেই থাকুক না কেন তাকে মরতে হবে। এর মানে দাঁড়ায় যদি বাচ্চাটা এ পাশে থাকে তাহলে তাকেও মেরে ফেলা হবে। এই কথাটা শুনে গিহুনের মাথায় রক্ত উঠে যায় এবং সে প্রচন্ড রেগে যায়। সে বলে এই গেমে বাচ্চাটার কি কাজ? তখন সোলজাররা তার দিকে বন্দুক তাক করে বলে এটাই এই গেমের নিয়ম, মন চাইলে খেলো আর না চাইলে বাদ দাও। কিন্তু তখনই জুন বলে ওঠে আপনি প্লিজ আমার বাচ্চাটাকে নিয়ে ওপারে চলে যান। কি করবে গিহুন কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর সে গায়ে থাকা জ্যাকেটটা খুলে বাচ্চাটাকে তার বুকের সাথে বেঁধে নেয়, বলে আমি বাচ্চাকে ওপারে রেখে আবার ফিরে আসবো তোমাকে নেওয়ার জন্য। শুরু হয়ে যায় ওদের সময়। এই খেলাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউই সাহস করে সামনে যাওয়ার চেষ্টা করছিল না। তো গেমটা শুরু হওয়ার সাথে সাথে মিনসুক একটা কাণ্ড করে বসলো। প্লেয়ার 124 কে সেই ট্যাবলেটের চেনটা দেখিয়ে বলে এই দেখ এটা কি তোর লাগবে? এইটা দেখে কিছুটা শান্তির নিঃশ্বাস ফেলে প্লেয়ার 124, কারণ ওই ট্যাবলেট গুলো না খেয়ে তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। ঠিক তখনই মিনসু সেই চেনটাকে ছুঁড়ে মারে ওই ব্রিজটার মধ্যে, আর প্লেয়ার 124 সাথে সাথেই যেতে থাকে সেই চেনটা নেয়ার জন্য। অনেক কষ্টে সেই চেনটার কাছে গিয়ে পৌঁছায় সে, তবে লকেটটা খুলে দেখতে পায় তার মধ্যে
আর একটা ট্যাবলেটও নেই। সে অবাক হয়ে চেয়ে থাকে ওইদিকে, আর কিছু বুঝে ওঠার আগেই দড়ি এসে লেগে যায় তার গায়ে, আর সে পড়ে মারা যায়। এইখানেই শেষ হয় প্লেয়ার 124। এর পরপরই দেখা যায় গিহুন সেই বাচ্চাটাকে নিয়ে ব্রিজ পার হতে শুরু করেছে। সে খুব সুন্দরভাবে ব্রিজটা পার করতে পারে। গিহুন তো হারার পাত্র নয়, এই গেমে সে কখনোই হারবে না। কিছুক্ষণের মধ্যেই গিহুন সেই ব্রিজটা পার করতে সমর্থ হয়। গেমের সময় আর মাত্র 12 মিনিট। গিহুন বাচ্চাটিকে রেখে জুনহোকে বলে, আমি তোমার জন্য আবারও ফিরে আসবো, তুমি চিন্তা করো না। এর মধ্যে সে খেয়াল করে দেখে প্লেয়ার 96 সেখানে চলে এসেছে, সাথে অন্য প্লেয়াররাও একে একে ব্রিজ ক্রস করতে শুরু করেছে। প্লেয়ার 96 অন্যদের এই পাশে আসার জন্য মোটিভেট করতে থাকে, কিন্তু তখনই একজন প্লেয়ার এই প্রান্তে চলে আসে, আর প্লেয়ার 96 তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এই ব্যাপারটা দেখে গিহুন অবাক হয়ে যায়। সে বলে, তুমি এমন কাজ কেন করলে? তখন প্লেয়ার 96 হাসতে হাসতে বলে, এইটাই তো গেমের নিয়ম, প্লেয়ার যত কম হবে টাকার পরিমাণ তত বাড়বে, তাই আমি এখন এইখানে দাঁড়িয়ে থেকে সবাইকে নিচে ফেলে দেব, তাহলে আমরা দুজনেই জিতে যাব, আর তারপর গেমটা শেষ করে বাকি টাকাগুলো আমি আর তুমি ভাগাভাগি করে নিয়ে চলে যাব। যত বেশি মানুষ মারা যাবে আমাদের ততই লাভ। ওর মুখে এমন কথা শুনে হতবাক হয়ে যায় গিহুন। সে বারবার 96 কে থামাতে চায়, নিষেধ করে এমন কাজ যেন না করে, কিন্তু সে কোনো কথাই শুনছিল না। তখন গিহুন তাকে হুমকি দিয়ে বলে, তুই যদি ওখান থেকে না সরিস তাহলে তোকে আমি নিজে ধাক্কা দিয়ে ফেলে দেব। এই কথা শুনে অনেক ভয় পেয়ে অবশেষে সরে যায় 96। এইদিকে কয়েকজন খেলোয়াড় দুর্বল হয়ে পড়ে, কারণ অনেকক্ষণ ধরে তারা টানা লাফালাফি করছিল। নাম্বার 96 সরে যাওয়ার পর অন্যরা আস্তে আস্তে ব্রিজ পার হতে শুরু করে। এইদিকে লি এসে জুনহোকে বলে, চলো আমার সাথে, কিন্তু জুনহো নিজের পা দেখিয়ে বলে, আমি কিভাবে লাফ দেব, আমার পক্ষে যাওয়াটা সম্ভব হবে না। অন্য কোনো উপায় না থাকায় লি ওকে রেখে একাই ব্রিজে উঠে যায় আর আস্তে আস্তে পার হয়। এইদিকে গেমের সময় আর মাত্র 1 মিনিট বাকি। তখনই গিহুন এগিয়ে যায় জুনহোকে বাঁচাতে, কিন্তু জুনহো জানিয়ে দেয়, এই পায়ে আমি আর ব্রিজটা পার হতে পারবো না, এখন থেকে আমার বাচ্চাটার দায়িত্ব তোমার। এটা বলেই সে ট্রাকের ওপর উঠে যায়। সাথে সাথেই একটা দড়ির বাড়ি খেয়ে নিচে পড়ে যায় জুনহো, আর সেখানেই সে মারা যায়। অন্যদিকে দেখা যায় নাম্বার 11 ও নাম্বার 60 সোলজার আইল্যান্ড থেকে পালিয়ে যাচ্ছিল। আসলে ওরা চিফের সাথে একটা গোপন ডিল করেছিল, কিন্তু চিফ বিশ্বাসঘাতকতা করে। সে তার কিছু সোলজারকে আদেশ দেয় ওদেরকে মেরে ফেলার জন্য। ওদেরকে যে বোর্ড দেয়া হয়েছিল তাতেই লুকানো ছিল একটা ট্র্যাকিং ডিভাইস। এইদিকে প্লেয়ার রুমে এখন আর মাত্র 8 জন খেলোয়াড় বেঁচে আছে, তবে বাচ্চাটাকে নিয়ে মোট 9 জন। উপরে বসে থাকা ভিআইপিরা বাচ্চাটিকে নিয়ে আলোচনা করতে থাকে। গেমকে আরো রোমাঞ্চকর করার জন্য বাচ্চাটাকেও প্লেয়ার বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাকে তার মায়ের নাম্বার অর্থাৎ নাম্বার 222 দেয়া হয়। তবে ভিআইপিদের মনে একটা সন্দেহ জাগে, এখন তারা অনেক টাকা পাবে যদি কেউ গেম না খেলে। তখন ফ্রন্টম্যান বলে, আমি এমন একটা কাজ করব যাতে ওরা গেম ক্যান্সেল করার কথা চিন্তাও করতে পারবে না। লোভ, এটাই এই গেমের সব থেকে বড় ফাঁদ। ঠিক তখনই পিঙ্ক সোলজাররা চলে আসে প্লেয়ার রুমে এবং ঘোষণা দেয়, এখন মাত্র 9 জন প্লেয়ার বাকি আছে। তোমরা যদি গেমটা খেলতে না চাও তবে জনপ্রতি 31 কোটি টাকা করে পাবে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, বলে ওঠে, 9 জন প্লেয়ার, আমরা তো মাত্র 8 জন। তখন সোলজার বলে, ওই বাচ্চাটাই হলো 9 নাম্বার প্লেয়ার। এই কথা শুনে সবাই অনেক রেগে যায়। এইটা তো অন্যায়, আমরা জানের উপর খেলেছি এখন পর্যন্ত, আর ওই বাচ্চাটা কি করেছে যে ওকেও টাকার ভাগ দিতে হবে। অনেক রেগে গিয়ে তারা বাচ্চাটিকে মারতে যায়। তখন সোলজাররা বাধা দিয়ে বলে, নতুন নিয়ম হচ্ছে গেমের বাইরে কেউ কাউকে মারতে পারবে না, আর যদি কেউ করে তাহলে তাকেও মরতে হবে। এই নিয়ম শুনে সবাই থেমে যায়। ফাইনাল গেম খেলা হবে কিনা সেটা নির্ধারণ করার জন্য ভোট হবে বলে জানানো হয়। তবে তার আগে স্পেশাল একটা ডিনারের আয়োজন করা হয়। সবাইকে প্রস্তুত হতে বলা হয়। প্রত্যেককে দেয়া হয় একটা করে বাক্স, যার ভেতরে ছিল বিশেষ পোশাক। অন্যদিকে পুলিশ স্টেশনে উচককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। পুলিশ স্টেশনে উচক বারবার স্কুইড গেম সম্পর্কে বলতে থাকে পুলিশদের, কিন্তু কেউই বিশ্বাস করে না ওর কথা। পুলিশ আর উচকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। হঠাৎ করে একজন পুলিশ অফিসার ক্যাপ্টেন পার্ককে কল করে আর বলে তার রুমে একজন চুরি করতে ঢুকেছিল আর তাকে বন্দি করে ফেলা হয়েছে। তখন ক্যাপ্টেন জিজ্ঞেস করে, কে চুরি করেছিল, নামটা কি? পুলিশ অফিসার জানায়, ওর নাম উচক। এই কথা শুনেই ক্যাপ্টেন পার্ক বুঝে যায় যে উচক সবকিছু জেনে গেছে। তখন সে আরো বোঝে জুনহো সবকিছু খুব শীঘ্রই জেনে যাবে। এদিকে উচক পুলিশদের বলে সে তার লয়ারকে কল করবে। তখনই একজন পুলিশ অফিসার ওকে ফোনটা ধরিয়ে দেয়। ফোন হাতে নিয়েই খপ করে এক ঘুষি মেরে ফোনটা নিয়ে পালিয়ে যায় উচক। সঙ্গে সঙ্গে ফোন করে জুনহুকে। যা যা ঘটেছিল সবকিছু সে জুনহুকে বলে আর বলে ক্যাপ্টেন পার্ক আসল কালপ্রিট, সবকিছুর পেছনে সেই আছে। ঠিক তখনই ক্যাপ্টেন পার্ক কল করে ফ্রন্টম্যানকে আর বলে সব ফাঁস হয়ে গেছে, জুনহো জানবে সবকিছু, এখন কি করব? তখন ফ্রন্টম্যান বলে সবাইকে মেরে ফেলো, যতক্ষণ না জুনহো এসব জেনে ফেলে তার আগেই ওদের শেষ করে দাও। তৎক্ষণাৎ ক্যাপ্টেন পার্ক একটা বন্দুক হাতে তুলে নেয়। তারপর বোটে গিয়ে যাদের থাকা উচিত ছিল সবাইকে একে একে মেরে ফেলে।
তার কিছুক্ষণের মধ্যেই জুনহো সেখানে এসে পৌঁছে সঙ্গে সঙ্গে একটা তীর ছুড়ে মারে ক্যাপ্টেন পার্কের বুকের মধ্যে। তারপর ওকে ধরে ফেলে আর বলতে থাকে, তুই সবকিছু জানিস, সব বল, আইল্যান্ডটা কোথায়, তাদের আসল ঘাঁটিটা কোথায়। কিন্তু ক্যাপ্টেন পার্ক মুখে কিছুই বলে না, আর সেখানেই সে মারা যায়। তবে বোটে থাকা একজনকে বাঁচিয়ে ফেলে জুনহো। তারপর ক্যাপ্টেনের রুমে ঢুকে তল্লাশি শুরু করে তারা। অনেক খোঁজাখুঁজি করার পর একটা ম্যাপ খুঁজে পায়। ম্যাপে একটা আইল্যান্ড মার্ক করা ছিল। ক্যাপ্টেন একদিন বলেছিল ওখানে কিছুই নেই। এই কথা মনে পড়তেই জুনহো বুঝে যায় ওইটাই আসল জায়গা। সঙ্গীকে নিয়ে এসে ওইদিকে রওনা দেয়। এইদিকে গেম রুমে সবাইকে দারুণ খাওয়া দাওয়া করানো হয়। এই জায়গায় আসার পর এত ভালো খাবার আর তারা কেউই খায়নি। সবাই খুব মজা করে খেতে শুরু করে। আর তখনই ঘোষণা আসে, তোমরা চাইলে আগামী গেমে 3 জন প্লেয়ারকে আগেই এলিমিনেট করতে পারো। একদল যারা আগেও বাচ্চাটিকে মারতে গিয়েছিল ওরা সবাই মিলে ঠিক করে গিহুন এবং বাচ্চাটা, এই দুজন তো মরবেই, আর 3 নাম্বার কে হবে সেটা পরে ঠিক করবে। খাওয়া দাওয়া শেষ হলে ভোট দেওয়ার পালা আসে। বাচ্চাটা তো ভোট দিতে পারবে না, গিহুন আর সব সময় ভয়ে ভয়ে থাকা মিনসু এক্স চাপে, আর বাকি সবাই চাপে ও। এইভাবে 3 জন এলিমিনেট হয়ে যায়, গিহুন, বাচ্চাটা আর মিনসু। এদিকে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে নোয়েল, যে ছিল 246 নাম্বার, সে বোটে করে পালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই চিফ ওদেরকে কল করে আর বলে, আমি জানি নাম্বার 16 ড্রেস পরে প্লেয়ার 246 পালাচ্ছে। ওর বাড়ি কোথায়, ওর মেয়ে কোথায়, সবকিছু আমরা জানি। তোমরা যদি ফিরে না আসো তাহলে ওর মেয়েকেও মেরে ফেলবো। এই কথা শুনেই নোয়েল বোট ঘুরিয়ে ফেলে আর ফিরে আসে আইল্যান্ডে। নেমে এসে বলে, তুমি চলে যাও, আমি এখানেই থাকবো। তারপর সে ভেন্টিলেশনের রাস্তা দিয়ে ঢুকে পড়ে আইল্যান্ডের ভেতর। কিন্তু যেহেতু ট্র্যাকার ছিল, সেটা দেখেই চিপ সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দেয় ওদেরকে ফলো করতে। রাতে সবাই ঘুমিয়ে যায়, কিন্তু গিহুন জেগেই ছিল। ঠিক তখনই একটা সোলজার এসে বলে, ফ্রন্টম্যান তোমাকে ডেকেছে। গিহুন চলে যায় তার সাথে। তখন ফ্রন্টম্যান একটা চাকু ধরিয়ে দেয় গিহুনের হাতে আর বলে, কালকে ওরা তোমাকেও মারবে আর বাচ্চাটাকেও। এখনই সুযোগ, তুমি গিয়ে ওদেরকে মেরে ফেলো। ওরা নেশায়, ওরা কিছুই বুঝে উঠতে পারবে না। শুধুমাত্র এই কাজটা করতে পারলেই তুমি আর ওই বাচ্চাটা বাঁচতে পারবে। এইটা বলতে বলতে নিজের চেহারাটা দেখায় ফ্রন্টম্যান। তখন ওকে দেখে তো শক খেয়ে যায় গিহুন, আর সাথে সাথে অনেক রাগান্বিত হয়। এমনকি চাকুটা নিয়ে ওকেই মারতে যায়, তবে কি যেন চিন্তা করে ওকে মারে না। তখন ফ্রন্টম্যান বলে, চাইলে তুমি আমাকেও মেরে ফেলতে পারো, তোমাকে কেউই বাধা দেবে না। আর এইখানে সিসিটিভি ক্যামেরাও নেই যে কেউ তোমাকে দেখবে। কিন্তু তুমি যাই করো না কেন, এই গেমটা কোনো মূল্যেই থামবে না। আমাকে যদি তুমি মেরে ফেলো তাহলে আমার জায়গায় অন্য কেউ আসবে, তবে গেম চলমান থাকবেই। তোমার বাঁচার জন্য আর তোমার বাচ্চার জান বাঁচানোর জন্য আমি তোমাকে একটা সুযোগ দিলাম। লবিতে ফিরে যাও এবং ওদেরকে মেরে দাও। তারপরেই গিহুন চলে আসে হলরুমে। চাকুটা নিয়ে বুড়োটার গলায় ঠেকায়, কিন্তু ওকে মারতে পারে না। ওই সময়টাতে ফ্রন্টম্যান নিজের একটা কথা মনে করে, সেও একবার এই গেম খেলেছিল আর ফাইনাল পর্যন্ত এসেছিল। আর তখনকার ফ্রন্টম্যানও তাকে এই একই অফার দিয়েছিল। তখন সে ফাইনাল গেমের আগের রাতেই বাকি সবাইকে মেরে ফেলেছিল আর সেই ম্যাচটা জিতে গিয়েছিল। তবে গিহুন কাউকে মারতে পারে না। এটা দেখে ফ্রন্টম্যান বুঝে যায় যে গিহুন ওর মতো নয়। ততক্ষণে ফ্রন্টম্যানের কাছে খবর চলে আসে যে জুনহো এখনো বেঁচে আছে। এই জন্য সে কল দেয় বোটে আর জুনহুকে বলে, আইল্যান্ডটা খোঁজা বাদ দিয়ে চলে যাও। কিন্তু জুনহু বলে, আমি তোমাকে খুঁজে বের করে ছাড়বই। এগুলো শুনে তো ফ্রন্টম্যান ওকে থ্রেট দেয়, এইবার যদি তুই আসিস তাহলে তুই আর জীবিত ফিরে যেতে পারবি না, তোকে মরতেই হবে। এদিকে নোয়েল চিপের রুমে পৌঁছে যায় এবং তার দিকে বন্দুকটা তাক করে। প্লেয়ার 246 এর সকল ডিটেলস সার্ভার থেকে ডিলিট করে দিতে বলে। অন্য কোনো উপায় না থাকায় চিফকে কাজটা করতেই হয়। তখন সে জানায় আরো একটা জায়গায় এসবের হার্ড কপি আছে, আর সেটা হলো ফ্রন্টম্যানের রুম। আর সেখানে ফ্রন্টম্যান বাদে শুধু চিফই যেতে পারে। তাই নোয়েল ডিসাইড করে চিপকেই নিয়ে ওখানে যাবে। এইদিকে দেখা যায় গেমটা শুরু হতে চলেছে। সকল প্লেয়ারকে গেম এরিনায় আনা হয়। ওখানে 3টা আলাদা আলাদা টাওয়ার আছে। ওদেরকে চতুর্ভুজে দাঁড়াতে বলা হয়, আর সেখানে গেলে গেমের রুলসটা জানায় ফ্রন্টম্যান। সামনের টাওয়ারে যেতে হলে কমপক্ষে একজন প্লেয়ারকে মরতে হবে। পুরো গেমটা জেতার জন্য 3 জন প্লেয়ারকে মারতে হবে। প্রথম টাওয়ার থেকে দ্বিতীয় টাওয়ারে যাওয়ার জন্য একজনকে মারতে হবে, আর দ্বিতীয় টাওয়ার থেকে তৃতীয় টাওয়ারে যাওয়ার জন্য আরেকজনকে, আর একইভাবে তৃতীয় টাওয়ার থেকে ফিনিশিং লাইন পর্যন্ত যেতে আরেকজনকে মারতে হবে। টোটাল 3 জন। এরপর যতজনই বেঁচে যাবে সবাই উইনার হবে। তবে কাউকে এলিমিনেট করার আগে টাওয়ারের মাঝখানে থাকা সুইচটা প্রেস করতে হবে, তাহলেই এলিমিনেশনটা ভ্যালিড হবে। আর যদি সুইচটা প্রেস না করেই কাউকে মারা হয় তাহলে সেটা ভ্যালিড হবে না। সুইচটা চাপার 15 মিনিটের মধ্যে কমপক্ষে একজনকে মারতেই হবে, না হলে সবাই একসাথে মারা যাবে। গিহুন প্রথমেই একটা কোণায় চলে যায়, কারণ সে জানতো যে বাকি সবাই মিলে তাকে এবং বাচ্চাটাকে টার্গেট করবে। ওরা সবাই এইটা নিয়েই আলোচনা করতে থাকে যে প্রথমে কাকে মারা হবে। এদিকে নোয়েল চিফ লিফট নিয়ে ফ্রন্টম্যানের রুমের দিকে যাচ্ছিল। তখনই চিফ ফাইট করতে শুরু করে। দুজনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়, আর এক পর্যায়ে চিফ নোয়েলকে ধরাশায়ী করে ফেলে। তারপর চলে আসে ফ্রন্টম্যানের রুমে।
তখন গেমটা শুরু হয়ে গিয়েছিল। সেটা দেখতে দেখতেই চিফ প্রশ্ন করে নোয়েল এমনটা কেন করছে। এক পর্যায়ে নোয়েল হামাগুড়ি দিয়ে লিফটের দিকে যেতে থাকে, কারণ সেখানে ছিল ওর বন্দুকটা, আর চিফ ওর পেছনে পেছনে চাকু হাতে আসছিল, কারণ লিফট তো মাস্ক ছাড়া খোলে না। কিন্তু ভাগ্যবশত লিফটের দরজাটা খুলে যায়। তখন নোয়েল বন্দুক দিয়ে চিফকে ঝাঁঝরা করে দেয়। এদিকে গেম এরিনার সবাই মিলে ডিসিশন নেয় যে প্রথমে গিহুনকেই মারা হবে। তখন গিহুন বাচ্চাটাকে শার্ট দিয়ে জড়িয়ে ধরে রেখেছিল, কোনোভাবেই ছাড়ছিল না। তখন একজন বলে ওঠে দুজনকে একসাথে ধাক্কা দিয়ে ফেলে দিলেই তো হয়, কিন্তু অন্যজন বলে তাহলে পরের টাওয়ারে কে মরবে, তুই মরবি, তখন তো একজন শর্ট হয়ে যাবে। ঠিক তখনই লির নজরে পড়ে মিনসুর দিকে, তাকেই প্রথমে মারতে চায়। লি মাঝখানে থাকা লাঠিটা নিয়ে মিনসুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ফলে এই রাউন্ডটা জিতে যায়। তখন ওরা বুঝতে পারে এই লাঠিটা এখানে কেন রাখা হয়েছে। পরের টাওয়ারের জন্য একটা ব্রিজ বের হয়ে আসে, সেটা দিয়ে সবাই চলে যায় 2 নাম্বার টাওয়ারে। অন্যদিকে দেখা যায় নোয়েল চলে আসে ডেটাবেস রুমে এবং প্লেয়ার 246 এর ডেটা সরিয়ে দেয়। তারপর সে নিজের ডেটা খুঁজতে শুরু করে। গেম এরিনায় 2 টাওয়ারের মাঝে এসেও ঝামেলায় পড়ে ওরা। সবাই চিন্তা করে গিহুনকে বাচ্চার থেকে আলাদা করবে কিভাবে। অনেক চিন্তা ভাবনার পরে একজন ওই লাঠিটা নিয়ে যায় গিহুনকে ভয় দেখানোর জন্য। তখন গিহুন উল্টো তাকেই ভয় দেখিয়ে বলে এখন আমাদের দুজনকেই তো তুই ফেলে দিবি তাই না, তাহলে তৃতীয় টাওয়ারে গিয়ে তোকেই যে মরতে হবে না তার গ্যারান্টি কি। এইটা শুনে লোকটা অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে সরে যায়। তারপর সবাই মিলে একটা বুদ্ধি খাটায়। তারা তাদের কোডগুলো এক জায়গায় জড়ো করে আর একটা দড়ি বানায়। সেই দড়ি ধরে একজন গিহুনের কাছ থেকে বাচ্চাটা নেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই গিহুন নিজের পকেট থেকে একটা চাকু বের করে তাকে ভয় দেখায় এবং কোর্টের দড়িটা কেটে দেয়। সাথে সাথে লি পেছন থেকে লাঠিটা দিয়ে ওই লোকটাকে ধাক্কা দিয়েই নিচে ফেলে দেয়। তারপর গিহুনকে বলে আমি তোমার টিমে। এইটা শুনে সবাই হতবাক হয়ে যায়, এমনকি গিহুন নিজেও। সে লির কথা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। তখনই লি বলে এই বাচ্চার বাবা আমি। এইটা শুনে তখন সবারই বিশ্বাস হওয়ার কথা, কারণ গেম শুরু হওয়ার পর থেকেই লিকে ও জুনহোকে একসাথে অনেকবার দেখা গিয়েছিল। এইটা রিভিল হওয়ার পর ভিআইপিরা একটু হতবাক হয়ে যায়, তবে ওদের তো মূলত মজা পাওয়াটাই মুখ্য। তারপর তারা গিহুন ও বাচ্চাটার উপর বাজি ধরতে শুরু করে। এদিকে পরের টাওয়ারে গিয়ে কাকে মারবে সেটা নিয়ে আলাপ হচ্ছিল। তখন ওই টিমের একজনকে সবাই মিলে ঘায়েল করে দেয়। এবার তারা তাকে টানতে টানতে নিয়ে যাবে পরের টাওয়ারে, সেখান থেকে তাকে ফেলে দিয়ে বাকি সবাই জিতে যাবে। এটাই ছিল ওদের প্ল্যান। ওরা এমনটা করছিল কারণ গিহুন আর লি দুইজনের হাতেই ছিল অস্ত্র। তবে গিহুন বলে না, এইভাবে হবে না, লটারি করা হোক, যে হারবে তাকেই ফেলা হবে, তাহলেই হবে ফেয়ার গেম। এটা শুনে ওরা 3 জন খুব রেগে যায় এবং গিহুনদেরকে আক্রমণ করে। অনেকক্ষণ ওদের মধ্যে হাতাহাতি চলে আর এক পর্যায়ে 3 জনই নিচে পড়ে যায় এবং মারা যায়। এখন জীবিত আছে গিহুন, লি, বাচ্চা আর ওই লোকটা। এতক্ষণে সেই লোকটা বুঝে গিয়েছিল যে তৃতীয় টাওয়ারে তাকেই মরতে হবে, আর এই বলির পাঠা হয়ে সে মরতে চায়নি, তাই সে নিজের ইচ্ছায় আত্মবলিদান করে। এখন জীবিত থাকে গিহুন, লি আর সেই ছোট্ট বাচ্চাটা। 3 জনের মধ্যে একজনকে মরতেই হবে, এইটাই নিয়ম। অন্যদিকে দেখা যায় প্লেয়ার 246 কে অ্যাটাক করেছে সোলজাররা। তখনই সেখানে পৌঁছে যায় জুনহো আর সে সোলজারদেরকে মেরে ফেলে এবং 246 এর কাছে আসে। 246 তখন সবকিছু খুলে বলে। তার মুখ থেকে পুরো সত্য জানার পর জুনহো আর ওকে মারে না। এই সময় দ্বিতীয় টাওয়ার থেকে চলে আসে লি তৃতীয় টাওয়ারে। এরপর সে তার আসল চেহারা প্রকাশ করে। সামনের লাঠি এগিয়ে দিয়ে গিহুনকে বলে এই লাঠিতে বাচ্চাটা বেঁধে দাও, তুমি 2 নম্বর টাওয়ারেই থাকো। আসলে লি চায় তৃতীয় টাওয়ার থেকে বাচ্চাটাকে ফেলে দিয়ে মেরে ফেলতে, আর সেইভাবে পুরো গেমটা জিতে যেতে। এই কথা শুনে গিহুন প্রচন্ড রেগে যায়, কারণ এই বাচ্চাটা তো লির নিজের সন্তান। কিভাবে একজন বাবা শুধু টাকার জন্য নিজের সন্তানকে মারতে পারে। নিয়ম অনুযায়ী যদি গিহুন আর বাচ্চাটা 5 মিনিটের মধ্যে তৃতীয় টাওয়ারে না যায় তাহলে দুজনকেই মরতে হবে। অন্যদিকে জুনহো ডাইভিং স্যুট পরে আইল্যান্ডের দিকে আসছিল, কিন্তু ফ্রন্টম্যান রাডারে দেখে ফেলে এবং বুঝে যায় এটা জুনহোই। তখন পুরো আইল্যান্ড খালি করে দেওয়ার নির্দেশ দেয়। ভিআইপিদের সরিয়ে নিতে শিপ রেডি করতে বলে। নোয়েল মিনহোয়াইল ডেটা রুমে আগুন লাগিয়ে দেয় আর ডকুমেন্টস গুলো ধ্বংস হতে শুরু করে। এদিকে গিহুন বাচ্চাটাকে ব্রিজের ওপর রেখে অপেক্ষা করছিল। তখন লি লাঠি দিয়ে বাচ্চাটাকে টানতে শুরু করে। ঠিক সেই সময় গিহুন লাফ দিয়ে 3 নম্বর টাওয়ারে চলে আসে আর শুরু হয় তাদের মধ্যে চূড়ান্ত লড়াই। অনেকক্ষণ ফাইট চলার পর এক পর্যায়ে 2 জনই টাওয়ার থেকে পড়ে যায়, কিন্তু গিহুন একটা রড ধরে ফেলে আর লি ধরে গিহুনের কোট, কিন্তু কোটটা ছিঁড়ে যায় আর লি ফাইনালি নিচে পড়ে মারা যায়। তবে গিহুন লক্ষ্য করে সুইচে এখনো চাপ দেওয়া হয়নি, তার মানে লির এলিমিনেশন এখনো গণনায় আসেনি। তাই গেম জেতার জন্য এখনো কাউকে মরতেই হবে। এইদিকে জুনহো অক্সিজেন নিয়ে ডুব দিয়ে আইল্যান্ডে পৌঁছে যায়। ফ্রন্টম্যান দেখে কোস্টগার্ডের শিপ আইল্যান্ডের একদম কাছেই চলে এসেছে। আসলে জুনহো আগেই কোস্টগার্ডকে খবর দিয়ে রেখেছিল। এইদিকে গেম অ্যারিনায় গিহুন নিজে সুইচে চাপ দেয়। তারপর বাচ্চাটাকে কোলে নিয়ে ফ্রন্টম্যান আর ভিআইপিদের দিকে তাকিয়ে বলে আমরা তোমাদের খেলনা নই, আমাদেরও মনুষ্যত্ব আছে। তোমরা যেমন খুশি তেমন ভাবে আমাদেরকে চালাতে পারবে না, কখনোই না। এই কথা বলে গিহুন শেষবারের মতো বাচ্চাটাকে জড়িয়ে ধরে
তারপর নিজেকে স্যাক্রিফাইস করে দেয়, আর এই আত্মত্যাগের মাধ্যমে গেম শেষ হয়। আর ফাইনালি বিজয়ী হয় সেই ছোট্ট বাচ্চাটা। এই ঘটনা দেখে ভিআইপিরাও হতবাক হয়ে যায়। পরপর সকল ভিআইপিকে শিপে করে সরিয়ে নেওয়া হয় এরপরেই। আর ফ্রন্টম্যান ধ্বংসের টাইমার অন করে দেয়। আধা ঘন্টার মধ্যেই পুরো আইল্যান্ড ধ্বংস হয়ে যাবে। জুনহো উপরে উঠে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। সবকিছু যেন নতুন এক অধ্যায়ের সূচনা করতে চলেছে। তারপর ওর ভাইকে খুঁজতে বের হয় জুনহো। ঠিক ওই সময়টাতে ফ্রন্টম্যান গিহুনকে মরতে দেখে আর বাচ্চাটাকে নিয়ে যেতে থাকে। সাথে সাথেই সেখানে চলে আসে জুনহো আর তার ভাইকে দাঁড়াতে বলে, কিন্তু ওর কোনো কথাই শোনে না ফ্রন্টম্যান। চুপচাপ বাচ্চাটা নিয়ে চলে যায়। এরপর পরই পুরো স্কুইড গেম টিম একটা বিশাল জাহাজে করে আইল্যান্ড ছেড়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো দ্বীপটা বোমা ফেটে ধ্বংস হয়ে যায়, যেখান থেকে প্লেয়ার 246 আর নোয়েল আগেই পালিয়ে গিয়েছিল। এরপর কেটে যায় 6টা মাস। দেখা যায় প্লেয়ার 246 আবার আগের মতোই নিজের কাজ নিয়ে ব্যস্ত। সে খুব ভালো একটা আর্টিস্ট ছিল। আর তখনই তার কাছে আসেন নোয়েল। তবে 246 জানতো না যে এই মেয়েটাই তার জীবন বাঁচিয়েছিল। ওদের মধ্যে অনেক কথা হয়। এর মাঝেই আসে 246 এর মেয়ে। এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে ও। ঠিক তখনই নোয়েলের ফোনে কল আসে সেই দালালের কাছ থেকে, যাকে টাকা দিয়েছিল তার মেয়েকে নর্থ কোরিয়া থেকে বের করে আনতে। দালাল জানায় এখন ওর মেয়ে চায়নাতে। তখন নোয়েল রওনা হয় চায়নার দিকে। অন্যদিকে জুনহো যায় উসোককে আনতে, যে এখন জেল থেকে ছাড়া পেয়েছে। ওরা বাসায় ফিরে দেখে ঘরের ভেতর কেউ একজন একটা ছোট্ট বাচ্চাকে রেখে গেছে। আর এই বাচ্চাটাই ছিল সেই গেমের উইনার। আর তার গায়ে ছিল স্কুইড গেমেরই জামা, নাম্বার 222, আর সাথে ছিল একটা এটিএম কার্ড। জুনহো সেটা চেক করে দেখে ওটার মধ্যে আছে 45.6 বিলিয়ন ওন। পুরো টাকাটাই ওই বাচ্চার নামে। এদিকে দেখা যায় গিহুন যে হোটেলে গেমের সব টাকা রেখেছিল সেখান থেকে কেউ এসে টাকাগুলো নিয়ে চলে গেছে। তারপর ফ্রন্টম্যান আমেরিকাতে চলে যায়। সেখানে গিয়ে দেখা করে গিহুনের মেয়ের সাথে। বলে দেয় গিহুন এখন আর বেঁচে নেই। এটা শুনে মেয়েটা কাঁদতে থাকে। তখন ফ্রন্টম্যান ওর হাতে একটা বক্স তুলে দেয়। ভেতরে ছিল গিহুনের স্কুইড গেমের পোশাক আর একটি এটিএম কার্ড। গিহুনের সব টাকাই দিয়ে যায় সে নিজের মেয়েকে। ফ্রন্টম্যান চলে যাওয়ার সময় হঠাৎ গলির মধ্যে দেখে একটা রিক্রুটার আবারও একজন লোকের সাথে ডাকছি খেলছে। রিক্রুটার অবাক চোখে তাকিয়ে থাকে ফ্রন্টম্যানের দিকে। তার মানে নতুন কিছু হতে যাচ্ছে। হয়তো স্কুইড গেম এইবার আমেরিকাতে শুরু হবে। আর এইখানেই শেষ হয় স্কুইড গেমের সিজন 3। যদি আমেরিকার পর্ব দেখতে হয় তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে সিজন 4 পর্যন্ত। প্রিয় দর্শক, আমাদের আজকের এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন সিনেটপ বিডি। দেখা হচ্ছে শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।